সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে একটা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রিন বাংলা চ্যানেলের বিশেষ সাপ্তাহিক আয়োজন তুমি রবে নীরবে। আপনারা সবাই জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গ্রিন বাংলা চ্যানেলের আজকের এই বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারতের কলকাতা থেকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী দুইজন। আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করব, আমরা গান শুনবো, ওনার কবিতা আবৃত্তি শুনবো। শুধু দর্শকবৃন্দ, আপনারা আজকের অনুষ্ঠান লাইভ চলাকালে কেমন হচ্ছে সে বিষয়ে মতামত জানাবেন। কোনো অনুরোধ থাকলে সেটাও জানাবেন, কোনো কথা থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন, আর অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের স্টুডিওতে এখন যুক্ত হচ্ছেন ভারতের কলকাতা থেকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তনু দত্ত। দাদা নমস্কার, শুভেচ্ছা নেবেন। কেমন আছেন আপনি? আছি ওই আর কি, কারণ এখন যা অবস্থা চলছে, চারিদিকে যা খবর আসছে বা যা অবস্থা, তাতে অনেক কন্ট্রোল লাইফ লিড করতে হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ, তার মধ্যেও যতটুকুই ভালো থাকা যাবে। হ্যাঁ অবশ্যই দাদা, আমরা আরো কথা শুনবো আপনার 25শে বৈশাখ। হ্যাঁ, সেই সময় কবিকে প্রণাম জানাবো। গ্রিন বাংলা চ্যানেলকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে সুরজিৎ, আমার কাছের মানুষ, আপনাদেরকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশের ঢাকা থেকে বিশিষ্ট বাচিক শিল্পী আসিফ কামাল। আমি শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে আমাদের স্টুডিওতে। আসিফ কামাল, গ্রিন বাংলা চ্যানেলের ভার্চুয়াল স্টুডিওতে আপনাকে স্বাগত। শুভেচ্ছা নেবেন, কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা রইল। এবং আমি যেহেতু একজন আমাদের ভারতের একজন নাগরিক আমাদের সাথে আছেন, আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে ভারতের সমস্ত নাগরিকের প্রতি আমার ভীষণ মনোবেদনা জানাচ্ছি। তারা এই সমস্যা কাটিয়ে উঠুক। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে খুব প্রত্যাশা করছি তারা সুন্দরভাবে আবার নিজেদের জীবনে ফিরে আসুক। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা, খুব মূল্যবান কথা বলেছেন আসিফ কামাল। আসলে তাই যে আমরা প্রতিদিন শুনছি অনেক লোক মারা যাচ্ছেন, প্রতিদিন শুনছি প্রচুর আক্রান্ত হচ্ছেন, এবং এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট যদি বাংলাদেশে ঢোকে, আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশে আমরা যারা রয়েছি তারা হয়তো আমি মাঝখানে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ দাদা, পেন্ডেমিক ক্রাইসিস তো এরকম না যে বাউন্ডারি বর্ডার দিয়ে এটাকে আটকানো যাবে। ভারত এফেক্টেড হইতে মানে পুরো বিশ্বকে একটা অ্যালার্মিং ফ্যাক্টরে যেতে হবে যে না, সকলেই আমাদের সতর্ক হতে হবে। এটা এমন না যে ভারত ভ্যারিয়েন্ট, এমনও হতে পারে বাংলাদেশ ভ্যারিয়েন্ট একটা গিয়ে ভারতে আবার কোন রকম ডিজাস্টার ঘটাচ্ছে। আমি যেটা মনে করি যে প্রত্যেক দেশের পাশে দাঁড়িয়ে সমস্যাটাকে মোকাবেলা করবে। এবং যেহেতু এই মুহূর্তে ভারত একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি খুব প্রত্যাশা করি, আমি অন্তঃস্থল থেকে যে মর্ম বেদনা, আমি প্রত্যেক দিন আপডেট করি খবরগুলো। গতকালও 4000+ হয়েছে মৃত্যু। আমার ভীষণ রকম খারাপ লেগেছে। প্রত্যেকটা মানুষের মৃত্যুটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়, মর্মবেদনার কারণ হয়ে ওঠে। ভারত এই কাটিয়ে উঠুক, এটা আমি খুব প্রত্যাশা করি। এটা ভেরিয়েন্ট চলে আসবে শুধু এই জন্য না, সেখানে মানুষ না ঠিক আছে, না অবশ্যই দাদা, এটা আমি শুধু ওই সংবাদের কথাটি বলছিলাম আপনাদের। আপনি তো আমাদের মনের কথাটাই বলেছেন। আমরা সংবাদে যেটা দেখছিলাম আমরা সেটাই দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করলাম, যে দাদার কথা ঠিক, বিশ্ব মানবতা আবার সে আগের পূর্বের অবস্থায় চলে যায়। আমরা সেই প্রত্যাশা করছি, করোনা থেকে সবাই মুক্ত হই, আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, এই প্রত্যাশা আজকে অনুষ্ঠান শুরু করছি। তো আজকে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, বিশ্বকবি, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্ব দরবারে
পরিচিত করিয়েছেন, বাংলা ভাষায় একটি মর্যাদার আসনে আসীন করেছেন উনি। তো সেই জায়গা থেকে আমরা আজকে গান শুনবো। আমাদের খুব প্রিয় মানুষ আসিফ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি কবিতা আবৃত্তি করবেন, আমরা শুনবো। এবং দর্শক যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই আজকে আমাদের সাথে থাকবেন এবং আমাদের বিভিন্ন কমেন্টস এবং অনুরোধ করে আমাদের উৎসাহিত করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তো শান্তনুদা, আপনাকে দিয়ে শুরু করবো অনুষ্ঠান। প্রথমে কোন গানটি শুনছেন? আমি গীতবিতানের ভূমিকায় যে গানটি রয়েছে, প্রথম যুগের উদয় দিগম্বরে, ওই গানটি দিয়ে আমার অনুষ্ঠান শুরু হচ্ছে। হ্যাঁ, শুরু করুন। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যাবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী মনে মনে সুধাই গিরিল, সুর খুঁজে পাবে পাবে। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, এসো এসো সেই নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। এসো এসো সেই নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। গান এনেছিলে নব ছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে। সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শোনাও তাহার আগমনী সঙ্গীতে, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, যে জাগায় চোখে, যে সে দাঁড়ায় ব্যাকুলে তো ধরণীতে, বননীলিমার পেলব সীমানাটিতে, বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জাগায় চোখে নূতন দেখার দেখা। অবাক আলোর লিপি যে বহিয়া আনে, নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে, নব পরিচয় বিরহ ব্যথা দেহানে, বিহ্বল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিম উৎসব
হবে প্রথম যুগের উদয় দিগম্বরে। বাহ দাদা, দারুণ একটি গান দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করলাম। আশা করি দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন গানটি খুব উপভোগ করেছেন। খুবই সুন্দর একটি গান। এবার আমরা আসিফ কামালের কাছে দুর্দান্ত, আসবো। দুর্দান্ত। হ্যাঁ, খুবই সুন্দর। তো আসিফ কামাল দাদা, কোন আবৃত্তি দিয়ে আমরা আজকে আপনার আবৃত্তি শুরু করবো আমরা? আমি শুরুতে আমার সহশিল্পীর একটু প্রশংসা না করে পারছি না। মানে রবীন্দ্রনাথের গান সম্পর্কে একটা তো কথা আছে, এ আসলে তানের না, এ আসলে প্রাণের। ওকে যে অবশ্যই প্রাণ অবশ্যই, দিয়ে গাওয়া যায়, ও আসলে অন্য কিছু হয়ে ওঠে, প্রার্থনার মতো নিশ্চয়ই। হয়ে ওঠে। অনেক ভালো লাগলো, প্রার্থনার মতোই মনে হলো। ধন্যবাদ শান্তনু দত্ত। আমি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রচনা আবৃত্তি করতে চাচ্ছি না, শুরুতেই করছি না। শুরুতে করব সুনেত্রা ঘটকের একটি রচনা আছে, রচনার রবীন্দ্রনাথ এই নামে। ওতে আচ্ছা, আসলে রবীন্দ্রনাথকে পাওয়ার এক ধরনের বাতাবরণ, যেরকম করে একজন মানুষ ভাবে রবীন্দ্রনাথকে কিরকম করে পেল, সেটা কিছু প্রকাশ পাওয়া যায়। আমি সেটিই আচ্ছা, পড়ছি। হ্যাঁ, নিশ্চয়ই। রচনা রবীন্দ্রনাথ, সুনেত্রা ঘটকের লেখা। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না, যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে, মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায় তখন। আমার মা কখনো গান শেখেনি, কেন শেখেনি? এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। আসলে তার মুখেই এমন কথা মানায়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি, এ কথা বলেন আমার বাবা। মা যখন কল ঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝির ঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নাই। আমি এখন আর কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নানঘরের দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, আর পারি নে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। অনিবার, অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম। আর মাও বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুই লাইনই গাইছিল। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণা আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করাতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতেই থাকি, ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো, একটুও না থেমে? আমি বলি, সত্যি ভাবছি মা, নন স্টপ। মা বলল, নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে?
স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথা এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারিও। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে আরো অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে। দু একদিন পরে পরে মায়ের মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এখন আপনার হয়ে গেছে যে এই এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো। মার কাছে জানতেও চাইনি। কিন্তু সেদিন হঠাৎ, যেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা বাতাসের উথাল পাথাল হতে থাকলো, আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে এই কলিতে। হঠাৎ মনে হলো, প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলোতে এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম, কান্নার সাথে ভালোবাসার একটা নিকট সম্বন্ধ আছে, গভীর দুঃখের সাথে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুঁদ হয়ে জানালার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। চমক ফিরল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ, ভীষণ। কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে চেপে ধরেছে। এরই মধ্যে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সবকিছুকে ছাপিয়ে বৃষ্টির ঝাপটা আমার সারা শরীর ভিজিয়ে দিল। জলের ছাট থেকে ঘরদোর বাঁচাতে মা যে কখন জানালা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ওহো, তোমারও অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকেই। অভিসার, অভিসার মানে যাওয়া। কিন্তু যতটা যাওয়া ততটা, যত ততটা নয় যতটা যেতে চাওয়া। বলেই মা তার ঘর গেরস্থালি গোছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরো বুঝলাম, সব কেড়ে নিয়ে কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার। সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে কি দায়ে। ভিজতে ভিজতেই বুঝলাম এই কথার আসল মানেটুকু। ঝড় ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমার মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে। জানালায় চোখ পড়তে দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সপসপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি, আজই জেনেছি। জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এই সব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই, মেঘলা আকাশে বাদল বাতাসে মায়ের স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বার বার পেতে চাই।
বছরের পর বছর, প্রতি বছর যত দিন যাবে। ধন্যবাদ। দাদা কি বলবো, মানে অসাধারণ 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 অসাধারণ। আপনি ওই যে একটি বোধের কথা বলছিলেন একটু আগে, তো আমি কবিতাটি আবৃত্তিটা শুনলাম চোখ বন্ধ করে। অসাধারণ লাগলো, অসাধারণ। আপনি সেখানে নিয়ে গেছেন যে যে জায়গায় যাওয়া দরকার, এটা আপনারই কৃতিত্ব। অনেক ধন্যবাদ। আশা করি দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনি আমাদের এখানে কমেন্টসগুলো, আমি একটু মুঠোফোনের কমেন্টসগুলো একটু দেখাই। বর্তমান থেকে দীপিকা মণ্ডল লিখেছেন যে আসিফ কামাল, আপনাকে অনেক অভিনন্দন, আপনার কবিতা আবৃত্তি শুনছি, শুধুই মুগ্ধতা। এভাবে কি কবিতা আবৃত্তি করা যায়? আগে জানতাম না। কবিতা যে শিল্প, সেটি আপনি এখনই বুঝিয়ে দিলেন আমাকে। দীপিকা, আপনি সাথে অনেক থাকুন। ধন্যবাদ, আরো অনেক ধন্যবাদ আরো তাকে। আরো মুগ্ধতা রয়েছে, কারণ এখন তো একটি কবিতা শুনলাম, আরো কবিতা নিশ্চয়ই আমরা শুনবো। আরো মুগ্ধতা সামনে রয়েছে। আচ্ছা, বরিশাল থেকে স্নেহাশিস লিখেছেন যে আসিফ কামাল, আপনার সাথে আজকে আমাদের দেখা হলো গ্রিন বাংলা চ্যানেলের মাধ্যমে। আপনি অসাধারণ কবিতা আবৃত্তি করেন, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনি আরো সামনের দিকে এগিয়ে যাবেন নিশ্চয়ই। অনেক অনেক, ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্নেহাশিস, আপনি সাথেই থাকবেন। আরো কমেন্টস আমরা নিশ্চয়ই পড়বো, তবে দর্শকবৃন্দ আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সময় আজকে অনেক কম, আমরা সব কমেন্টসগুলো আসলে করতে পারবো না। তারপরেও আমরা স্ক্রিনের কিছু কমেন্টস আমরা আপনাদের একটু দেখাবো। আহ, সব কমেন্টস না পড়তে পারার যে ব্যর্থতা, এটা আপনারা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুলনা থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল। উনি লিখেছেন চড়ই বইতি চড়ই বইতি চড়ই বেতি সরি চড়ই বেতি চড়ই বেতি সকলের জন্য শুভকামনা। বিভূতিভূষণ মণ্ডল, আপনাকেও শুভকামনা, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। রংপুর থেকে যুক্ত হয়েছেন ললিত কুমার দ্রং। উনি একজন সঙ্গীত শিল্পী এবং একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। লিখেছেন জন্মদিনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কে প্রণাম জানাই। আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আমাদের সাথে নিশ্চয় শেষ পর্যন্ত থাকবেন। খুলনা সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন মিহির কুমার মণ্ডল। লিখেছেন গ্রিন বাংলা চ্যানেল কর্তৃপক্ষ, সঞ্চালক সহ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহাশয়দের প্রতি রইল অনেক শুভেচ্ছা ও অশেষ কৃতজ্ঞতা। মিহির কুমার মণ্ডল, আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই আপনি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। মনোজ বিশ্বাস খুলনা থেকে যুক্ত হয়েছেন, কবি প্রণাম, অভিনন্দন সকলকে। আপনাকে অভিনন্দন, নিশ্চয়ই সাথে থাকবেন। পুরবী মণ্ডল লিখেছেন সকল গুণীজনের জন্য শুভকামনা রইল। আপনাকেও শুভকামনা, সাথে থাকবেন নিশ্চয়ই। মিহির কুমার মণ্ডল আরেকটি কমেন্টস করেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে এত সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। মিহির কুমার মণ্ডল, আপনাকেও ধন্যবাদ, সাথে থাকুন। পলি হালদার খুলনা বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন, সত্যি অপূর্ব, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। পলি হালদার, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন আমাদের। বিশ্বাস অরূপ কুমার লিখেছেন অসাধারণ, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, ললিত কুমার দ্রোং লিখেছেন অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ ললিত কুমার দ্রোং, সাথেই থাকবেন নিশ্চয়ই। পূরবী মণ্ডল লিখেছেন বাহ, রবি ঠাকুরের লেখা থেকে টুকরো টুকরো অংশ নিয়ে কি সুন্দরভাবে উপস্থাপনা করলেন, ধন্যবাদ কবি। আমাদের সাথে আরও রয়েছেন পাল উৎপল, উনি বাংলাদেশের টেলিভিশন এবং বেতারের শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী। লিখেছেন চমৎকার। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে নিশ্চয়ই শেষ পর্যন্ত থাকবেন। আরও অনেক কিছু আমরা শুনবো দাদার কাছ থেকে। আচ্ছা, তো দাদা আমরা কমেন্টস শুনছিলাম, দেখছিলাম, এবার কোন গানটি শুনছি? শান্তনুদা। হ্যাঁ দাদা, আপনার মাইকটি অফ করা আছে, আপনি একটু, হ্যাঁ হ্যাঁ, এখন কোন গানটি শুনবো? আসিফ কামাল ভাইকে আমার অনেক শুভেচ্ছা, তার অসাধারণ নিবেদন, মুগ্ধ হলাম। তো আমি পরে একটি পূজা পর্যায়ের একটি গান গিয়ে শোনাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। নদীর সুদূর পারে
দেখা যায় তোমার দ্বারে। অশ্রু নদী সুদূর পারে, ঘাট দেখা যায় তোমার দ্বারে। অশ্রু নদী নিজের হাতে নিজে বাধা ঘরে আধা বাইরে আধা, নিজের হাতে নিজে বাধা ঘরে আধা বাইরে আধা, এ ভার ভাষায় সন্ধ্যায় আপনারে। অশ্রু নদীর সুদূর পারে, ঘাট দেখা যায় তোমার দ্বারে। কাটলো বেলা হাটের দিনে, লোকের কথা বোঝা কিনে। কাটলো বেলা হাটের দিনে, লোকের কথা বোঝা কিনে। কথার সে নামারে নীরব হয়ে সন্ধে কিশোর পানের হাওয়া গান বাজে দিনার তারে। অশ্রু নদীর সুদূর পারে, ঘাট দেখা যায় তোমার দ্বারে। অশ্রু নদী। বাহ দাদা, খুব সুন্দর। আরেকটি গান শুনলাম আমরা, খুবই সুন্দর। আসিফ কামাল যে কথাটি বলছিলেন সেই কথাটি কিন্তু সত্যি কথা, যে মন দিয়ে যদি কোনো কিছু করা হয়, রবি ঠাকুরের গান যদি মন দিয়ে গাওয়া হয় সেটি অন্য একটি মাত্রা পেয়ে যায়। আজকে প্রতিটি গান শুনছি, আমরা মুগ্ধ হচ্ছি, দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, অনেক কমেন্টস আসছে। গানের অনুরোধ থাকলে আপনারা করবেন, আমরা গানের অনুরোধও পেয়েছি, তো আমরা সেগুলো পরে শুনবো।
এবার আসিফ কামাল কোন আবৃত্তি শুনবো দাদা? আমি আসলে এর চাইতে একটু দুই চারটা কথাও হোক, যেমন শান্তনুদার কাছ থেকে একটু শুনি। আহ, কলকাতায় তো ডেফিনেটলি একটা ডিফারেন্ট প্যাটার্নের, মানে যেটা বাংলাদেশের সাথে আহ, পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না, খানিকটা উম, মাত্রাগত ব্যতিক্রম অথবা চর্চাগত ব্যতিক্রম কিছু একটা আছে রবীন্দ্রনাথকে ঘিরে। যে চর্চা, সেটা গানেরও হতে পারে, আবৃত্তির হতে পারে, নানান কিছুকে ঘিরেই যেই নাটকের হতে পারে, সে নিয়ে একটু দাদার কাছ থেকে শুনি কিছু, আমরা দুটা হ্যাঁ কথাও শুনি। দাদা, দাদা আমি একটু আপনাকে বলি যে আমরা আজকে আসলে জি। অনুষ্ঠানের সময় তো কম, আমরা আলোচনা একটু আচ্ছা। বেশি করব না। এই জন্য আমরা আচ্ছা। চাচ্ছিলাম যে শুধু কবিতা শুনবো আর দাদার গান শুনবো। আর আপনার কবিতা তো অসাধারণ আমরা জানি। তো এই জন্য আমরা ঠিক ওই দা- আলোচনায় যেতে চাচ্ছি না, আর তাহলে সময়টি নষ্ট হবে দাদা, এই জন্য। আর আপনার কবিতা মিস দাদার করা গান যাবে না। শুনে দাদার গান শুনে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি আসলে একটা উম, প্রার্থনার মতো করে বসছি, যেখানে প্রার্থনা হচ্ছে, আমি সেতে অবগাহিত হচ্ছি। অনেক ধন্যবাদ দাদা, শান্তনু দাদা, অনেক ধন্যবাদ। দুর্দান্ত রকম করে মোহিত করছেন আপনি আমাকে। না, ধন্যবাদ তো আপনাকেও দাদা। আপনি আপনি কবিতা, একটি কবিতা দিয়ে মোহিত করেছেন দর্শকদের। আর এখন কি হবে আমি ঠিক বলতে পারছি না। আগে শুনি কবিতাটি কতটা মুগ্ধ আমি আমরা আসলে হই। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদ, এই হ্যাঁ, রচনাটিতে এত বেশি মোহিত থাকি, আচ্ছা, যতবার পড়ি ততবারই আমার কাছে একটা নতুন উম, মনে হয়, একটা নতুন ফাইন্ডিংস আমার কাছে আবার পেলাম, আমি এরকম মনে হয় আমার। তো আমি সেইটি পড়তে চাচ্ছি, যদি আহ ব্যাপারটা এরকম, যেটা একটু বড়, টেক্সটটা বড়, ওইটা মানে যদি হয়, সংকুলান হয় ইয়ে, তবেই পড়বো, না হলে পড়বো না। আচ্ছা দাদা, এটা সংক্ষেপে তো করা যাবে না বোধহয়। আমি সংক্ষিপ্ত করব না। আচ্ছা তাহলে আমরা শুনি শুনি, যেহেতু আপনার ভালো লাগা একটা, যে একটা কবিতা বা বিষয়, আমরা অবশ্যই শুনবো এটি। একটু সময় হলো আমরা শুনবো, আপনি শুরু করুন। জি। চরিত্র, আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে ওর জন্য বলছি, এখানে চরিত্র দুটি, কর্ণ এবং কুন্তী। আচ্ছা, মহাভারতের বিখ্যাত চরিত্র। মহাভারতের দুটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র। হ্যাঁ, তো সেই কর্ণকুন্তীর মাঝেই একটা বাক্যালাপ, একটা আচ্ছা, সময়কালীন বাক্যালাপ, সেটিকে ঘিরেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই রচনা কর্ণকুন্তী সংবাদ, সেইটি পড়ছি। হ্যাঁ শুরু করুন। আমার দয়া করে অডিয়েন্সকে অনুরোধ করবো একটু বুঝে নিতে, কোনটি কর্ণর ডায়ালগ হচ্ছে, কোনটি কোনটি কুন্তির ডায়ালগ হচ্ছে। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার অধিরত সুত পুত্র, রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে, সেই আমি। আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী, তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য কর ঘাতে, শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পড়শি কর্ণপর, জাগায়েছ অপূর্ব বেদনা। কহ মোরে, জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে, তোমা সাথে হে অপরিচিতা। ধৈর্য ধরো ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহিতুরে বীর, কুন্তি আমি, অর্জুন জননী। তুমি কুন্তি, অর্জুন জননী বটে, তাই মনে গণি, দেশ করিও না বৎস। আজও মনে পড়ে, অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে অরুণ তরুণ কুমার, রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো, যবনিকা অন্তরালে
নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী, অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায়ে জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমারে পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজ্যকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায়ে রহিলে সেই লজ্জা আভা খানি, দহিল যাহার বক্ষে অগ্নি সম তেজে, কে সে অভাগিনী, অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমার অঙ্গরাজ্যে কইল অভিষেক, ধন্য তারে। মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ির আসি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেনকালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরথ, আনন্দ বিহ্বল। তখনই সে রাজ সাজে, চারিদিকে কুতূহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শির লুটায়ে চরণে, সুত বৃদ্ধে প্রণমিল পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল, সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে, ওগো বীর মণি আসিছিল সেই, আমি সেই অর্জুন জননী। প্রণমি তোমারে আর্যে, রাজমাতা তুমি, কেন হেথা একাকিনী? এই যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র, ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে, কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীল ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দেবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাব মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি, কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোরে। দূত্তপণে না হয় বিক্রয়, বাহু বলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর, ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে, মাতৃ অঙ্গে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী, হেরো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলোয় চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সমতব বাণী স্ফুটিতেছে, মুগ্ধ চিত্ত মম অস্ফুট শৈবাল কাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার। আমারে ঘেরিছে আজি রাজমাতা ওই, সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার কতবার হেরেছি নিশীথ স্বপনে, জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তাঁরে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক, স্বপনের ছিন্ন করি
সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি। সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হেরো দেবী, পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক। এপারে অদূরে কৌরবের মন্থুরায় লক্ষ অশ্ব খুঁড়ে খর শব্দ উঠেছে বাজি। কালে প্রাতে আরম্ভ হইবে মহরণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর। মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিচ্ছু শুধাব না। না করি সংশয়, কিছু না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ বেরি, জয় শঙ্খ মিথ্যা মনে হয়, রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো, ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ স্কন্ধা বারে বা পাণ্ডুর বালুকা তটে। সেথা মাতৃহারা মা পাইবে চিরদিন। হোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে। দেবী কহ বারবার আমি পুত্র তব, পুত্র মোর, কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে। কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাষায় দিলে মোরে অবজ্ঞার স্রোতে। কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে, রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে। তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় ও অদৃশ্য পাশ, হিংসার আকারে দূরে নিবার আকর্ষণে। মাথু নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর। পরশ করিছে মোরে সর্বাঙ্গে, নীরবে মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে। বিধির প্রথম দানে বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই বিধাতার ধন আপন সন্তান হতে করিলে হরণ। সে কথার দিও না উত্তর, কহ মোরে আজই কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে। হে বৎস, ভৎসনা তোর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দিকে অহৃদয় মম। শত খণ্ড করি ত্যাগ করেছিনু তোরে, তবু মোর চিত্ত সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষ করি। তবু মোর চিত্র পুত্রহীন, তবু হায় তোর লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে। বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে, আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজ ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা, যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস। সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে চলুক অনল, পাপ দগ্ধ করে মোরে করুক নির্মল। মাতো দেহ পদধূলি, দেহ পদধূলি লহ অশ্রু মোর। তোরে লব বক্ষে তুলি, যে সুখ আশায় পুত্র আসি নাই দ্বারে, ফিরাতে এসেছে তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি, রাজার সন্তান। দূর করে দিয়া বৎস সর্ব অপমান, এসো চলি যেথা আছে তব পঞ্চ ভ্রাতা। মাতো সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি কারে। রাজ্য
আপনার বাহুবলে করিলহ সে বৎস উদ্ধার, দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠর, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধূম্র পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র, তুমি শত্রুজিত অখণ্ড প্রতাপে রবে, বান্ধবের সনে নিশপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতাছ মাত রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেয়ার তব সাধ্যাতীত। মাতা মোর ভ্রাতা মোর মোর রাজ্যকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বন্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে ঠিক মোরে বীর পুত্র তুমি, পুত্র মোর ধন্য তুমি, হায় ধর্ম একই সুকঠোর দণ্ড তব, সেই দিন কে জানে তো হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়, সে কখন বল বীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে, আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অসিহানে। এ কি অভিশাপ! মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে, ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে চরম বিশ্বাস, ক্ষীণ ব্যর্থতায় লীন জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষেও তেজিতে মোরে করুণ আহ্বান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান। আমি রব নিষ্ফলের হতাশের দলে, জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরাতলে নামহীন গৃহহীন। আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ দাদা, অসাধারণ। মুগ্ধ, শুধু মুগ্ধতা। আমি দুজনের কমেন্টস একটু না পড়ে পাচ্ছি না। রাজশাহী থেকে অনিন্দিতা বলেছেন আসিফ কামাল কবিতা দুটি চরিত্র যে এভাবে আবৃত্তি করা যায়, এটা প্রথম আপনার কণ্ঠে শুনলাম। এ ধরনের আবৃত্তি আমি এর আগে কখনো শুনিনি। আপনাকে ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আরও সামনের দিকে এগিয়ে যান, আরও কবিতা শোনার জন্য অপেক্ষায় রইলাম। আর সিলেট থেকে বারিক, বশির এবং মিলন ওনারা লিখেছেন যে আসিফ কামাল আপনি যে কত বড় মাপের একজন আবৃত্তিকার, আপনি আজকে সেটা প্রমাণ করেছেন। আমরা অনেকের আবৃত্তি শুনেছি, কিন্তু আপনার মতো এমন মুগ্ধতা নিয়ে কারো আবৃত্তি কখনো শুনিনি। আপনি সামনের দিকে এগিয়ে চলুন। অনেক ধন্যবাদ। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনারা যারা কমেন্টস করেছেন রাজশাহী থেকে এবং সিলেট থেকে। আমরা এবার স্ক্রিনে একটু যাচ্ছি। আসলে অসাধারণ কবিতা আবৃত্তি করেন দাদা। আমরা একটু এদিকে হ্যাঁ, আচ্ছা, আর একটি কথা বলে রাখি যে আজকে আসলে মা দিবস। তো মা দিবসে দাদা একজন মায়ের আকুতি প্রকাশ করলেন যেভাবে, আমার মনে হয় যে অনেকের চোখে পানি এসছে। যে কুন্তী সেই আকুতি, যারা মহাভারত পড়েছেন, এই কর্ণ কুন্তীর যে চরিত্র বা সেই যে দৃশ্যটি কুরুক্ষেত্রে, এই দৃশ্যটি যারা দেখেছেন এবং বুঝেছেন তাদের চোখে পানি এসে যাওয়ার কথা। এবং আসিফ কামাল নিজেই আবেগ আপ্লুত হয়েছেন আমার মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা আসলেই অসাধারণ ব্যাপার। চন্দন দেবনাথ
উনি খুলনার বাগেরহাটে ফকিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বলছেন যে মা দিবস এবং রবীন্দ্রনাথ হৃদয় ছুঁয়ে গেল, অসংখ্য ধন্যবাদ গ্রিন বাংলা চ্যানেলকে। আর চন্দ্র দেবনাথ আমাদের সাথে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। আর কে রয়েছেন? ললিত কুমার দ্রং, শিল্পীকে অভিনন্দন সুন্দর গানের পরিবেশন করার জন্য। আমাদের সাথে আরেকজন গুণী লোক যুক্ত রয়েছেন, উনি বাংলাদেশ টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীতের পরিচালক এবং শিল্পী আশরাফ মাহমুদ। উনি লিখেছেন তুমি রবে নীরবে হৃদয় মম শিরোনামে গ্রিন বাংলা চ্যানেলের আজকের কবিগুরুর জন্মদিনের আয়োজনের জন্য সাধুবাদ জানাই। সকল গুণী শিল্পীদের নিরন্তর শুভকামনা। আপনাকেও শুভকামনা, শুভেচ্ছা, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। আমাদের সাথে রয়েছেন অজয় গোমস্তা, উনি লিখেছেন অসাধারণ উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। মিহির মণ্ডল লিখেছেন এত বড় মাপের একটা অনুষ্ঠান সঞ্চালনার জন্য শ্রদ্ধেয় কিষানদাকে অনেক ধন্যবাদ জানাই। মিহির কুমার মণ্ডল, অনেক ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। অজয় গোমস্তা আরও লিখেছেন যে বড় মুগ্ধ হয়ে যাচ্ছি মোহিত আবৃত্তি আর কথামালায়। নিশ্চয়ই আরও মুগ্ধতা আমাদের জন্য অপেক্ষা করছে, তবে সমস্যা হলো আমাদের সময় বেঁধে দেওয়ার সময়, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, কতটুকু পারবো জানি না। প্রবী মণ্ডল লিখেছেন কিষানদার সাবল্য উপস্থাপনা আমায় মুগ্ধ করে, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথেই থাকুন আমাদের। আশাফ মাহমুদ লিখেছেন যারা দেখছেন অনুগ্রহপূর্বক শেয়ার করলে আপনার বন্ধুরাও দেখতে পাবেন। নিশ্চয়ই, আমরা বারবার বলি যে অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন গুণীজন রয়েছেন, ডক্টর সন্তোষ কুমার ঢালি। উনি শিল্পী, গীতিকবি, কথা সাহিত্যিক এবং এনসিটিভির প্রধান সম্পাদক, অধ্যাপক। লিখেছেন কথা, কবিতা, গান ভালো হচ্ছে, ধন্যবাদ কিষান, ধন্যবাদ শিল্পদায়, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন পুরবী মণ্ডল, অসাধারণ আবৃত্তি, কবি আসিফের প্রতি শ্রদ্ধা রইল, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সব কমেন্টসগুলো আসলে যদি পড়তে যাই আজকে আমাদের অনুষ্ঠান আর সামনে এগিয়ে নেওয়া যাবে না, আমরা আপাতত কমেন্টসগুলো পড়বো না, আমরা আবার মূল অনুষ্ঠানে যাচ্ছি। শান্তনুদা, এবার কোন গানটি শুনছি? হ্যাঁ, আমি দেখলাম গানের রিকোয়েস্ট, অনেকগুলো গানের রিকোয়েস্ট এসছে, তার মধ্যে কেন যে আছো গো মা গানটি রয়েছে। রিকোয়েস্ট আমাদের এখানেও দাদা রিকোয়েস্ট এসেছে। এখন আমি ভয় পাচ্ছি যে এত রিকোয়েস্ট যে বলবো সে গানগুলো তো আমরা শুনতে পারবো না, কারণ সময় তো আমাদের আসলে খুব কম। তারপর আমি রিকোয়েস্টগুলো আমি বলবো, একটু পরে বলবো, আপনি গানটা শোনান। হ্যাঁ, আমি কেন যে আছো গো মা এই গানটা গাচ্ছি। হ্যাঁ, আমি দুজনের কাছে একটু পারমিশন চেয়ে নিচ্ছি। আমি মানে ভিডিওটা অফ করছি আমি। হ্যাঁ নিশ্চয়ই, একটু স্ক্রিনটা ব্ল্যাক থাকবে যদি কিছু মনে না করে, আমি অনুমতি হ্যাঁ না নিচ্ছি। ঠিক আছে নিশ্চয়ই। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ দাদা, কোন গানটা শুনছি? কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা এরা চাহে না তোমার চাহে না রে আপন মায়ের নাহি জানে, এরা তো মাই কিছু দেবে না মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা। তুমি তো দিতেছ মা যা আছে তোমারই, স্বর্গ শস্যতম
জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছ মা যাই আছে তোমারে, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না। মিথ্যা কবে শুধু এলো পরাণে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বাড়ি বার নয়নে। মুখ লুকাও মা ধুলি শয়নে, ভুলে থাকো যত এলো সন্তানে। শূন্য পানে যে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। শূন্য পানে যে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। দুঃখ জানায় কি হবে জননী, দুঃখ জানায় কি হবে জননী। নির্মম চেতনাহীন পাষাণে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা। এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না। মিথ্যা কহে শুধু কত কি ভাবনে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা। বাহ দাদা, খুবই সুন্দর, খুবই সুন্দর একটি গান শুনলাম, খুবই ভালো লাগলো। দর্শকরাও নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন। আমাদের সময় আসলে খুব বেশি নেই, আমাদের গানের অনুরোধ রয়েছে অনেকগুলো। সেই অনুরোধের কথা আমরা শুনবো একটু পরে। এবার আসিফ কামাল ওনার কাছে যাচ্ছি, যে দাদা কোন আবৃত্তি শুনবে এবার? দাদা একটু আনমিউট করতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ করেছি। মানে আমি যেটি বলতে যাচ্ছিলাম, আমার কাছে মনে হয় যে যেই দুটি খুবই আবৃত্তি করলাম হ্যাঁ আমি অনেক বেশি সময় বোধহয় আমি নিয়ে নিয়েছি। দাদার বোধহয় আরেকটা গান আমরা শুনে ফেলতে পারি এর মাঝে, আরেকটা গান দাদা গাক। না না, একটু একটু বলে রাখি, দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনাকেও বলে রাখি যে আজকে শান্তনুদা 5খানা অনুষ্ঠান করেছেন ভারতে। 5খানা অনুষ্ঠান করে দাদা কোনো রেস্ট পাননি, তো তারপরেও প্রাণের টানেই কিন্তু আমাদের এখানে এসছেন, আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একেবারে প্রাণের টানে। দাদা এর জন্য আমি তো অসাধারণ গান করেন। হ্যাঁ দাদা ভীষণ প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ। কোনো কথা বললে দাদা ফেলতে পারেন না, ফেলেন না, প্রাণের টানে শুধু আসছেন। আমি ভীষণভাবে কৃতজ্ঞ দাদার কাছে। এই জন্য আপনি কবিতা বলুন, দাদার শেষ গান তো নিশ্চয়ই শুনবো আমরা। একটি প্রার্থনা করি। হ্যাঁ
দুঃখিত, একটু খুঁজে পেতে একটু সময় লাগছে আমার। আত্মত্রাণ, এই এই কবিতাটি পড়ি, এই কবিতাটি আবৃত্তি করি। হ্যাঁ, আমার কাছে বলুন। মনে হয় যে পুরো বিশ্বের মানুষ যেই অস্বাভাবিক একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, প্রত্যেকটি মানুষের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আহ, একটি রচনা আছে, যে রচনায় তিনি বলেছেন যে বিপদে আসলে মানুষের ভয় পেতে হয় না, বরং ভয়কে জয় করে নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটি খুঁজতে হয়। তো আত্মত্রাণ কবিতাটি আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, বলুন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জোটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিলে ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দাদা সম্ভবত, হ্যাঁ আছেন, দাদা আমাদের সাথে আছেন, যুক্ত করে নিচ্ছি আমরা। আচ্ছা, তো দাদা আমরা সম্ভবত শেষ গানটি আমাদের শুনতে হবে। আমাদের গানের রিকোয়েস্ট ছিল, কিন্তু কি করব বলুন, এই এত গান তো আমরা পাচ্ছি না। আমি একটু বলি যে এখানে খুলনা খুলনা থেকে আমাদের সাথে এখন অনুষ্ঠান দেখছেন, ওনারা আছে হচ্ছে অঞ্জন, বিপ্লব এবং সমর। ওনারা লিখেছেন যে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। এই গানটি দাদাকে শোনার অনুরোধ রইল। আর ওনাদের আরো একটু অনুরোধ আছে, আসিফ কামালের কাছে একটু অনুরোধ রেখেছেন যে নেশা কবিতাটি যদি আবৃত্তি করে শোনান। নেশা কবিতাটা আমি কিন্তু জানি না যে কার লেখা বা কি, এটা হয়তো আসিফ কামাল জানতে পারেন। তো আসলে সময়ের অভাব, এখন দাদা যদি পারেন হয়তো অনুরোধটি রাখতে পারেন। এখন শান্তনুদা, এরকম অসংখ্য অনুরোধ কিন্তু আমাদের মুঠোফোনে আছে। এখন আমাদের অনুষ্ঠান কিন্তু সম্ভবত এটি আপনার শেষ গান হবে। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে শেষ আসলে গান হবে, তো সেই জন্য আমি আপনাদের যে শীর্ষক যে অনুষ্ঠানটা তুমি রবে নীরবে, হ্যাঁ, সেই গানটা দিয়ে শেষ করছি। আর বাকি যে গানগুলো অনুরোধ রইল, নিশ্চয়ই পরবর্তীকালে আমি আসবো আপনাদের। বাহ বাহ। হ্যাঁ দাদা, আমি একটু বলে রাখি, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, দাদার শেষ কথাটি সুদ ধরে আমি বলছি যে হ্যাঁ, দাদাকে আরেকদিন আমরা আনবো, স্পেশাল একটি অনুষ্ঠান দাদা রবীন্দ্রসঙ্গীত শোনাবেন। সেদিন আপনারা মন ভরে গান শুনবেন এবং অনুরোধ করবেন। আজকে শুধুমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। ওনার কবিতা এবং অসাধারণ আবৃত্তি করেছেন আজকে আসিফ কামাল, আমাদের সাথে উনি যুক্ত রয়েছেন। ওনার শেষ আবৃত্তি আমরা শুনবো। তো আজকে শুধুমাত্র কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তো এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আগামীতে দাদাকে নিয়ে একটি অনুষ্ঠান করব, এবং আমার আরেকটি ইচ্ছা রইল, আমি প্যানেলকে বলছি, সবাইকে বলে রাখছি, যে আসিফ কামালকে নিয়ে সাথে যদি আরেকজনকে প্রয়োজন হয়, আমরা একটি আবৃত্তি সন্ধ্যা করব। এইটা আপনারা দর্শকরা যারা আজকে আমাদের সাথে রয়েছেন তারা নিশ্চয়ই খুশি হবেন যে আমরা একটা আবৃত্তি সন্ধ্যায় সেদিন আসিফ কামাল থাকবেন। আমরা একটু দীর্ঘ সময় নিয়ে ওনার সুন্দর সুন্দর কবিতাগুলো আমরা শুনবো। অনেক ধন্যবাদ সবাইকে। শান্তনু দাদা, আমরা শেষ গানটি শুনবো এখন।
তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তবু পুরনো আঁখি, তবু অন্তর ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে কাকি তবু পুরনো আঁখি, তবু অন্তর ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ধরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে অসাধারণ দাদা, খুবই সুন্দর গান গান শুনলাম আমরা। আসলে রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে নীরবেই থাকবেন যতদিন আমরা বেঁচে আছি, যতদিন পৃথিবী থাকবে ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করবেন আশা করি। আমরা একটু কমেন্টস দেখে আমরা দাদাকে যুক্ত করে নেব। পুরবী মণ্ডল লিখেছেন যে শান্তনুদার গায়ক অসাধারণ,
অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে কে রয়েছেন? আচ্ছা, এরপর রয়েছেন সাধন সরকার, লিখেছেন আজকের শিল্পীর অংশগ্রহণে একটি আজকে শিল্পীর অসাধারণ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। প্রত্যেকের সঞ্চালনা অসাধারণ। সাধন সরকার, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। মিহির কুমার মণ্ডল লিখেছেন, ও সত্যি চমৎকার, আশা জাগা নিয়ে কবিতা শোনালেন আমাদের। আসিফ কামাল আপনাকে উদ্দেশ্য করে বলেছেন। অনেক ধন্যবাদ মিহির। আহমেদ নেওয়াজ সেরা, উনি লিখেছেন অপূর্ব নিবেদন শান্তনুদা। অনেক ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন আমাদের শেষ পর্যন্ত। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে চলে আসছি। আমরা আসিফ কামাল আপনার একটি শেষ কবিতা আবৃত্তি শুনব, কোনটি শুনছি? আজকের অনুষ্ঠানে শেষ হচ্ছে আমার বাড়ির পাশেই হচ্ছে একটি মসজিদ, তো মসজিদে শুরু হয়ে গেছে আর কি। মানে মসজিদে যিনি ইমাম, তিনি ইমাম সাহেব উনি কথা বলছেন। ইমাম হচ্ছে গিয়ে তিনি এই আজকে তো লাইলাতুল কদর, সেটি নিয়ে আলোচনা শুরু করেছেন। তো একটু অডিয়েন্সও মনে হয় খুব ভালো করে না, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার কিছুদিন আগে রবীন্দ্রনাথের একটি কবিতা আমি তো নিয়মিত চর্চা করি আবৃত্তির, সেখানে একটি কবিতা আমি করেছিলাম। কবিতাটা হচ্ছে বাঁশি কবিতাটা পড়ি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়া দিয়ে একতলা ঘর, পথের ধারেই লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে। অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততৈবচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কি যে। ছাতার অবস্থা কানা, জরিমানা দেয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পোড়া জন্তুর মতো মূর্ছায়, অসার। দিন রাত মনে হয় কোন আদমোরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ,
মাঝে মাঝে সুর জেগে ওঠে গুলির বীভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা অথবা অন্ধকারে, কখনো বৈকালী ঝিকিমিকি আলো ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় বিসিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পায় মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতার রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগনে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়ায়। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো দাদা, আপনার কবিতাটি শুনে আমাদের মুঠোফোনে একটি মেসেজ এসেছে, আমি একটু পড়ে শোনাই। যে ঢাকা থেকে, ঢাকার কোন জায়গাটা আমি একটু লিখেছে, হ্যাঁ, ঢাকার তেজগাঁ থেকে সান্ত্বনা, মোবারক এবং আসিফ, আপনার নামের সাথে মিল আছে। সান্ত্বনা এবং আসিফ লিখেছেন যে অসাধারণ কবিতা আবৃত্তি। আজকের অনুষ্ঠানটি আর একটু বাড়িয়ে নেওয়া যায় কিনা দিনমালা চ্যানেলের কাছে অনুরোধ রইল। আর আগামীতে দাদাকে আবার আনতে হবে, আমাদের সে অনুরোধটিও রইল। আসলে আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানটি আর আগে বাড়িয়ে নেওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, এটুকু কথা দিতে পারবো যে দাদাকে আবার আমরা আনবো, দাদাকে আবার আমরা একদিন নিয়ে আসবো। দাদার আরো কবিতা আবৃত্তি শুনবো। আমরা বলেছি যে একটি কবিতা আবৃত্তি সন্ধ্যা হবে, সেদিন দাদা থাকবেন, আরো কেউ না কেউ থাকবেন। আচ্ছা, আমাদের এখানে যে কমেন্ট চলে আসছে যে আরো গান শোনার অপেক্ষায় রইলাম। নিশ্চয়ই মিহির কুমার মন্ডল, একটু কমেন্টস দেখে আসি। রবি রচিত একটি কবি, এটি একটি ব্যতিক্রমধর্মী গদ্য কবিতা, নিশ্চয়ই। আচ্ছা, তো শান্তনু দাদা, আজকে অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হবে। তো অনুষ্ঠান শেষ করার আগে আমরা চাইছিলাম যে আমি প্যানেলকে বলছি যে রবি ঠাকুরের একটি বক্তব্য যদি আমরা একটু স্বকণ্ঠে শুনতাম, তার অনুষ্ঠানে পূর্ণতা পেত। আপনারা একটু চেষ্টা করুন 1 মিনিটের ভিতরে রবি ঠাকুরের নিজের স্বকণ্ঠে একটি বক্তব্য। Competition in mutual destructiveness. The human world is made one. All the countries are losing their distance every day. Their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships, but my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold in the slave market for the cheap price of individual profits, or be shattered away by the unholy competition in mutual destructiveness. আমরা রবি ঠাকুরের একটি স্বকণ্ঠে বক্তব্য শুনলাম। উনি অসাধারণ ইংরেজি বলতেন। তো সেই কথাটি বলেছেন যে ব্যক্তি স্বার্থের জন্য আমরা বৃহৎ কোনো স্বার্থকে নষ্ট করতে পারি না। ইন্ডিভিজুয়াল যে ইন্টারেস্ট, এটার জন্য আমরা বৃহৎ কোনো স্বার্থ আমরা নষ্ট করতে পারি না। এবং ওনার একটা মিশনই ছিল এরকম যে উনি নিজেকে পরের জন্য বিলিয়ে দেবেন। তো আমরা আজকে একটি অসাধারণ অনুষ্ঠান আমরা আজকে উপভোগ করলাম। তো শান্তনু দাদা, একেবারে শেষ কথাটি আজকে অনুষ্ঠান সম্পর্কে আপনি বলবেন। অসাধারণ একটি অনুষ্ঠান, আমার পরে খুব ভালো লেগেছে। আর এরকম ধরনের অনুষ্ঠান নিশ্চয়ই এখন যে অবস্থা, তাতে
এরকম ধরনের অনুষ্ঠান আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে। আর আপনার সঞ্চালনা, আর সে তো আগেও আমি একবার বলেছি, অসাধারণ। আসিফ ভাই, আমার অনেক শুভেচ্ছা নেবেন, দুজনেই আমার অনেক শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। এবং আগামী দিনগুলো সুন্দর হোক। ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সেই প্রত্যাশায় রইলাম। আসিফ কামাল ভাই, আপনি একেবারে দাদা সংক্ষেপে বলবেন কেমন লাগলো অনুষ্ঠান, আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন সংক্ষেপে। আমি যেটি শুরুতেও বলেছিলাম, এখনো বলছি, যে প্রত্যেকটা মানুষই এত মূল্যবান। নিহার রঞ্জনের একটি কবিতা আছে, সে কবিতায় একটি কথা আছে, মানুষ শব্দটি যদি আপনি একবার উচ্চারণ করেন এবং মন থেকে উচ্চারণ করেন তবে আপনি কাঁপবেন। তো প্রত্যেকটা মানুষ খুব গুরুত্বপূর্ণ। আর এই যে সাহিত্য, এই যে সঙ্গীত, এত কিছু, সমস্ত কিছু মানুষের জন্য। তো বিশ্বের যে কোনো প্রান্তে একটি মানুষ যখন নাকি কোনোভাবে আঘাত পায়, কোনোভাবে দুঃখিত হয়, তখন প্রত্যেকটি মানুষের উচিত তার পাশে দাঁড়িয়ে, তার যদি সুযোগ থাকে, সম্ভব হয়, পাশে দাঁড়িয়ে যাওয়া, অন্তত মানসিকভাবে। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে খুবই দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ভারতের প্রত্যেকটি মানুষের পেছনে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে আছে, যাতে তারা এই ভয়ঙ্কর অবস্থা থেকে পরিত্রাণ পায় এবং কাটিয়ে ওঠে, তারা আবার একটি স্বাভাবিক জীবনে ফিরে আসুক, যেমন অন্যান্য দেশের সাথেও ছিল বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশও যদি কোনোদিন এইরকম কোনো সিচুয়েশনে পড়ে, ভারতও দাঁড়াবে, ভারতের প্রত্যেকটি নাগরিক দাঁড়াবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রনাথ, সাহিত্য এমন একটা ব্যাপার যা মানুষকে অনেক বৃহৎ করে দেয়, মানুষের মনকে অনেক বৃহৎ পরিধি বাড়িয়ে দেয়। তো সাহিত্য চর্চা চলুক, সকলকে ধন্যবাদ। আর বিশেষ করে শান্তনু দত্তের মতো একজন অসাধারণ শিল্পীকে আমার কো আর্টিস্ট পেয়ে আমি গর্বিত এবং ধন্যবাদ শান্তনু দত্ত। অনেক ধন্যবাদ আপনাদের। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন ভারতের কলকাতা থেকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তনু দত্ত এবং বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী আসিফ কামাল। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে, যে আপনারা ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং একটি অসাধারণ অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন আমাদের। দর্শক বন্ধু আজকে অনুষ্ঠানটি খুব উপভোগ করেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি এবং আগামী পথ চলা যেন আরও সুন্দর হয়, সেই প্রত্যাশা রইল। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এত সময় ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং অনুষ্ঠানটি উপভোগ করেছেন, মূল্যবান মতামত জানিয়েছেন, গানের অনুরোধ করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, বিনা প্রয়োজনে বাইরে যাবেন না। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এবার ঈদটা আমরা বাড়িতে বা গ্রামে যে না করি, যে যেখানে আছি সেখানে বসেই করি। তারপর আমরা দেখতে পাচ্ছি লঞ্চ, বাস এবং বিভিন্ন মাধ্যমে আপনারা ঢাকা শহর বা অন্যান্য শহর ত্যাগ করে গ্রামে যাচ্ছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা আপনারা মনে রাখবেন, যে এতে করে কি হচ্ছে যে আমরা আমাদের সেই করোনা পরিস্থিতিকে আরও ভয়াবহ রূপ দিচ্ছি। তো এই বিষয়টি একটু মাথায় রাখবেন। ঈদ অবশ্যই পালন করতে হবে, আমরা সুস্থ থাকলে আবার নিশ্চয়ই সবাইকে নিয়ে আমরা ঈদ পালন করব। তো এই অনুরোধটি আমারও রইল যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সুস্থ থাকবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, বাইরে গেলে মাস্ক পরবেন। সবাইকে ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি।